আচ্ছা, আমরা এখন শুরু করি। হ্যাঁ, কথা তো শোনা যাচ্ছে। আমি এক্সট্রিমলি সরি, আপনাদের অনেকক্ষণ ওয়েট করানো লাগছে, আবার আবার ক্লাস ক্যান্সেল করার পরও নেওয়া লাগতেছে। আগামীকালকে নাকি আপনাদের অলরেডি 3টা ক্লাসের স্কেজুল আছে। ফারজানা ম্যাডাম 2টা নিবেন, আবার যদি নিপা ম্যাডাম নেয় দ্যাট মিনস আমার ক্লাসটা করতে আপনাদের জন্য একটু হ্যাসেল হয়ে যাবে। এই জন্য ক্যান্সেল করার পরও চিন্তা করলাম যদি স্কোপ আছে আমরা ক্লাসটা নিয়ে নিই। ওকে, তো আমরা আজকে যে চ্যাপ্টারটা পড়বো, আপনাদের কোর্স আউটলাইনে এটার আগে একটা চ্যাপ্টার আছে, সেটা হচ্ছে ইনভেন্টরি ম্যানেজমেন্ট ইন সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। তো সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে ইনভেন্টরি ম্যানেজমেন্ট বা ইফেক্টিভ ইনভেন্টরি ম্যানেজমেন্টে কি ইম্পর্টেন্স, এটা আমরা পড়বো, বাট আগে একটু সোর্সিংটা পড়ে দেন আমরা ওই চ্যাপ্টারটা পড়বো। তো আজকে হচ্ছে আপনাদের সুনীল চোপড়া বইয়ের চ্যাপ্টার 15, সোর্সিং ডিসিশন ইন সাপ্লাই চেইন। এটা এখন আপনাদের বইয়ে মনে হয় 15 থাকার কথা, যেহেতু আমাদের 17, বাট যদি ফর এক্সাম্পল এটা হয়তো 14ও থাকতে পারে, 16ও থাকতে পারে, একটু চেক করে দেখেন যে আপনাদের বইয়ের চ্যাপ্টার কত। ওকে, সো আমরা যখন প্রথমে পড়েছিলাম সোর্সিং হচ্ছে সাপ্লাই চেইনের ওয়ান অফ দ্য কি ফাংশন পড়ছিলাম, তাহলে আমরা সোর্সিং কনসেপ্ট, পারচেজ কনসেপ্ট, এই দুইটার মধ্যে একটা ডিফারেন্স বলছিলাম। আপনাদের কি এটা মনে আছে? হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন সোর্সিং এন্ড পারচেজিং? ম্যাম, পারচেজটা জাস্ট পারচেজ করার যে ডিসিশনটা, সোর্সিংটা ম্যাম আমরা হচ্ছে যে কোন সাপ্লায়ার নিব, কোথা থেকে কোন প্রোডাক্টটা নিব, আমাদের ট্রান্সপোর্টেশন কিরকম হবে, সবকিছুর ম্যাম আমাকে ডিসিশনে আসাটা ম্যাম সোর্সিং। সোর্সিং দ্যাট মিনস একটা পারচেজ করার ডিসিশন আপনি নিচ্ছেন, সেখান থেকে পারচেজ করছেন, পারচেজ করার পর তাকে পেমেন্ট দিতে হবে এবং তার সাথে ইন ফিউচার আপনার আবার রিলেশন মেনটেন করতে হবে। তাহলে যাবতীয় প্রসেসটাই হচ্ছে আপনার সোর্সিং। তাহলে আর পারচেজ হচ্ছে জাস্ট একটা কম্পোনেন্ট অফ এ সোর্সিং। দ্যাট মিনস আপনি যে শুধুমাত্র তার থেকে বাই করছেন, জিনিসটা পারচেজ করছেন, এটাই হচ্ছে পারচেজিং। বাট এই পার্সেজের সাথে যাবতীয় যা অ্যাক্টিভিটি, সেটা ডিরেক্ট হতে পারে, ইনডিরেক্ট হতে পারে, সবগুলো কাজকে আমরা বলবো সোর্সিং। এখন এখানে আরেকটা কনসেপ্ট আমি বলেছিলাম, সোর্সিং করা হয় নর্মালি দুই ভাবে। একটা বলছিলাম একটা হচ্ছে মানে মেক বাই ডিসিশন, একটা হচ্ছে আপনি চাইলে নিজে প্রডিউসও করতে পারেন অথবা আপনি সোর্সিং করতে পারেন। সোর্সিং মানে বাহির থেকে নিয়ে আসতে পারেন। তাহলে বাহির থেকে হবে আবার দুই ভাবে, মানে আপনি বাহির থেকে যে নিয়ে আসছেন, আপনি পারচেস করছেন, নিজে কোনো কোনো কিছু প্রডিউস করছেন না, দ্যাট মিনস আপনি মেক করছেন না, বাই করছেন। তো এই বাইয়ের কনসেপ্টও আবার দুই ভাবে হতে পারে, একটা হচ্ছে অফশোরিং, একটা হচ্ছে ইনসোর্সিং। ইনসোর্সিং মানে হচ্ছে বা অনশোরিংও বলা হয়, অফশোরিং আর অনশোরিং। তাহলে অনশোর যদি হয়, দ্যাট মিনস আপনি উইদিন কান্ট্রির মধ্যে পারচেস করছেন। আপনার যে সাপ্লায়ারটা আছে সেই সাপ্লায়ারটা হবে উইদিন কান্ট্রি, মানে লোকাল ভিত্তিতে আপনি সোর্সিং করছেন। বাট যখন আপনি আপনার লোকাল ক্যাপাসিটির বাহিরে, এটা আউটসাইড অফ দ্য কান্ট্রি হতে পারে, তো সেখান থেকে পারচেস করবেন, সেটাকে আমরা বলবো অফশোরিং। তাহলে এই যে আউটসোর্সিং ডিসিশন, এটা নর্মালি নিতে হলে আপনাকে 3টা ডিসিশনের উপর ফোকাস করতে হবে। ফর এক্সাম্পল, প্রথমে ডিসিশন নিলেন যে আপনি মেক করবেন না বাই করবেন, তাহলে আমার প্রথম ডিসিশনের অ্যান্সার আসলো না, আমি বাই করব। দেন আপনাকে নিতে হবে আমি যে বাই করছি, সে বাই করার ক্ষেত্রে থার্ড পার্টির থেকে নেওয়ার মানে কি, আমি অনশোরিং করব নাকি অফশোরিং করব, মানে ইনশোরিং ও বলা হয়। তাহলে আপনি ডিসিশন নিলে ঠিক আছে আমি আউটসোর্সিং করব অফশোরিং এর মাধ্যমে। তাহলে থার্ড পার্টি থেকে আপনার নিলেই, যখনই আপনি ডিসিশন নিবেন যে আপনি আপনার অর্গানাইজেশনের কোনো একটা কম্পোনেন্ট অফশোরিং করছেন বা অনশোরিং করছেন, সেক্ষেত্রে আপনাকে 3টা জিনিস অবশ্যই কনসিডার করতে হবে। প্রথম কনসিডার করতে হবে যে থার্ড পার্টি বা যে আউটসাইডার থেকে আপনি প্রোডাক্টটা পারচেস করছেন, তার থেকে নিলে আপনার টোটাল সাপ্লাই চেইন সারপ্লাসের কোনো ইম্প্যাক্ট পড়ছে কিনা, টোটাল সাপ্লাই চেইন সারপ্লাস বাড়ছে কিনা অথবা কমতেছে কিনা, মানে কি ধরনের ইম্প্যাক্ট পড়তেছে, আদৌ ইম্প্যাক্ট পড়ে কিনা, সেই অনুযায়ী ধরে আপনি ডিসিশন নেবেন। সেকেন্ড ওয়ান হচ্ছে আমাদের তো অবশ্যই রিস্ক থাকতে পারে। আমি যে ডিসিশন নিচ্ছি যে আমি আউটসোর্সিং করব, সেই আউটসোর্সিং করার ফলে আমাদের কি কি রিস্ক আসতে পারে, তার উপর বেসিস করে আমি ডিসিশন নিব। থার্ড ওয়ান হতে পারে আমার অর্গানাইজেশনের যে স্ট্র্যাটেজিক ডিসিশন আছে, সেই ডিসিশনের সাথে আউটসোর্সিং এর কম্পোনেন্ট গুলো যাচ্ছে কিনা। ফর এক্সাম্পল, আপনি আপনার মিশনটা হচ্ছে টু প্রডিউস প্রোডাক্ট অন এ
ইউনিক বেসিস। তাহলে আপনি যখন কোনো একটা ইউনিক বেসিসে প্রোডাকশন দিবেন, সেটা হচ্ছে আপনার ওন ডিজাইন হইতে হবে। এরকমই আপনার মিশন অর ভিশনে লেখা আছে যে আমার যে প্রোডাকশন সেটা হচ্ছে ওন ডিজাইন করা। আমরা নিজেরাই নিজস্ব সাপ্লায়ার থেকে বা নিজেরাই কি করি, ডিজাইন করি, নিজেরাই মেক করি। তাহলে যখন আপনার স্ট্র্যাটেজিক ভিশনটা এরকম হবে, তখন আপনি চাইলেও আপনার প্রোডাক্টটা কি করতে পারবেন, আউটসোর্স করতে পারবেন না, কারণ সেটা হচ্ছে আপনার স্ট্র্যাটেজিক ডিসিশন বা স্ট্র্যাটেজিক ভিশনের সাথে টোটাল কনফ্লিক্ট করবে। তাহলে যখনই আমরা ডিসিশন নিব, আমরা তিনটা ক্রাইটেরিয়া, আমি আবার বলছি একটু খেয়াল করেন, তিনটা ক্রাইটেরিয়ার উপর ডিসিশন নিব। ফার্স্ট ওয়ান দেখতে হবে আমরা যে থার্ড পার্টি থেকে ডিসিশন পারচেজ করছি, এই ধরনের ডিসিশন আমার সাপ্লাই চেইন সারপ্লাসকে বাড়াচ্ছে কিনা। থার্ড পার্টি থেকে নিলে আমার টোটাল রিস্কের কি ইম্প্যাক্ট পড়তেছে। থার্ড নাম্বার হচ্ছে আমার যে স্ট্র্যাটেজিক গোল বা আমার যে স্ট্র্যাটেজিক ফোকাস, তার সাথে এর কোনো কনফ্লিক্ট আছে কিনা। ওকে, সো ফার্স্ট ওয়ান আসে। ফার্স্ট ওয়ান বলতে বোঝানো হচ্ছে আদৌ আমার সাপ্লাই চেইন সারপ্লাসটা বাড়বে কিনা। এটা নর্মালি কি হয়, যখন আমরা থার্ড পার্টি নেই তখন কিন্তু নর্মালি বাড়ে। কিভাবে বাড়ে, কিভাবে বাড়তে পারে, বাড়বে এটা নট নেসেসারি, যদি বাড়ে, যদি এমন হয় যে আপনি ডিসিশন নিলেন যে না আমার থার্ড পার্টি থেকে নিয়ে আসলে আমার ডিসিশন বাড়ছে, তাহলে বাড়বে। এর প্রথম কারণ হচ্ছে ক্যাপাসিটি এগ্রিগেশন। ক্যাপাসিটি এগ্রিগেশন মানে, ফর এক্সাম্পল, আপনি যখন থার্ড পার্টি থেকে আসেন, ওই পার্টিস আপনি কোনো একটা আপনার প্রোডাক্টের কোনো একটা পার্টস, যদি আমি প্রোডাক্টটা হয় প্লাস্টিক, তাহলে আপনি প্লাস্টিকের কোনো একটা কম্পোনেন্ট আপনি থার্ড পার্টি থেকে নিয়ে আসলেন, তাহলে ওই থার্ড পার্টি কিন্তু ওই কাজের জন্যই কি স্পেশালাইজড করা। তাহলে যখন সে স্পেশালাইজড, দ্যাট মিনস তার ক্যাপাসিটি কিন্তু এই প্রোডাক্টটা করার ক্ষেত্রে অনেক বেশি হবে। সে হয়তো আপনার থেকে অর্ডার পেয়েছে, আবার অন্য কোনো পার্টিস থেকে সেম কম্পোনেন্ট অর্ডার নিচ্ছে, দ্যাট মিনস সে তার ক্যাপাসিটি টোটালটা কি করতে পারবে, ইউটিলাইজ করতে পারে। ইনভেন্টরি ক্ষেত্রে সেম, সে যখন একসাথে অর্ডার পাচ্ছে, সে কিছু নিজের কাছে রাখছে, সেটাকে প্রোডাকশন করে আবার তাকে কি করে দিচ্ছে, এগ্রিগেট ভাবে ডেলিভার করছে, তখনও কিন্তু সে চাইলে আপনি আপনার সারপ্লাসটা ইনক্রিজ করতে পারবেন রেদার দেন প্রডিউসিং ইয়োর সেলফ। থার্ড নাম্বারটা বলতে পারি ট্রান্সপোর্টেশন এগ্রিগেশন বাই ট্রান্সপোর্টেশন ইন্টারমিডিয়েটস। দ্যাট মিনস আপনি যখন নিজের রেসপন্সিবিলিটি নিয়ে কোনো কিছু মানে ট্রান্সপোর্টেশন করে নিয়ে আসবেন, তখন কিন্তু প্রবলেম হবে বা আপনার সারপ্লাস বা কস্টিংটা বেশি হবে। এটা কিন্তু আমরা পড়েছিলাম যখন আমরা হোম ডেলিভারির ক্ষেত্রে ডিস্ট্রিবিউশন সেন্টারটা করি, তখন কিন্তু এই প্রবলেমটা হয়। বাট যখন আপনি থার্ড পার্টিস ব্যবহার করছেন, ধরেন তারা একসাথে একটা ট্রাক পাঠালো, আপনার লোকেশন হচ্ছে নিউ মার্কেট, আর একজনের লোকেশন হচ্ছে ধরেন সায়েন্স ল্যাব, তার মানে সায়েন্স ল্যাব পার হয়ে কিন্তু আপনার নিউ মার্কেট যেতে হচ্ছে। তাহলে তাদের ওই রকম ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক থাকে যে যখন কোনো একটা ট্রান্সপোর্টেশন মাধ্যম তারা পাঠাবে, প্রথমে সায়েন্স ল্যাবে যে ধরনের যারা আছে লোকাল, তার যে কাস্টমার আছে তার কাছে ডেলিভার করবে, দেন তারা নিউ মার্কেট যারা আছে তাদেরকে ডেলিভার করবে। দ্যাট মিনস ওই জন্যই তাদের একটা অ্যাগ্রিগেশন হয় এবং টোটাল কস্টটা কমে যায়। তো টোটাল কস্ট কমলেই কিন্তু আলটিমেট আমার সাপ্লাই চেইন সারপ্লাস ইনক্রিজ হবে। সেম ভাবে স্টোরেজের জন্য যদি কোনো মিডিয়েটর থাকে সেটা তারা ব্যবহার করতে পারে, ওয়্যার হাউসের ক্ষেত্রে অ্যাগ্রিগেশন করতে পারে, প্রকিউরমেন্ট যেহেতু তাদের কাজে একটা কম্পোনেন্ট নিয়ে, দ্যাট মিনস তারা মাল্টিপল র মেটেরিয়ালস বা অনেকগুলো র মেটেরিয়ালস একসাথে কিনে রাখে, তাহলে ওই কেনার ক্ষেত্রেও আপনি যখন র মেটেরিয়ালস কিনছেন, আপনার পার্সেস যে প্রকিউরমেন্টটাও কিন্তু কি হয়, ইফিসিয়েন্ট হয় যখন আপনি সেম কাজ বারবার করবেন। তারপর হচ্ছে রিলেশনশিপ ডেভেলপ হয় যখন আপনি একটা থার্ড পার্টিস থেকেই কন্টিনিউয়াসলি পারচেজ করছেন, তখন তার সাথে অটোমেটিক একটা রিলেশনশিপ ক্রিয়েট হয় এবং কোয়ালিটি ভালো হয়। তারা যেহেতু একটাই কাজ করে, তাদের ইউনিকনেস ওইখানে, এক্সপার্টিস ওইখানে, কষ্ট কমে যায়, সাথে সাথে কোয়ালিটিও বাড়ে। তাহলে আমরা বলতে পারি যদি আমাদের থার্ড পার্টিস এর ক্ষেত্রে সাপ্লাই চেইন সারপ্লাস বাড়ে, তার ওয়ান অফ দ্য মোস্ট রিজনই হচ্ছে অ্যাগ্রিগেশন। তাহলে অ্যাগ্রিগেশনটা কি কি হতে পারে, ক্যাপাসিটির হতে পারে, ইনভেন্টরির হতে পারে, ট্রান্সপোর্টেশন হতে পারে, ওয়্যারহাউস হতে পারে, প্রকিউরমেন্ট হতে পারে, তাদের সাথে রিলেশনশিপ ম্যানেজমেন্ট হতে পারে, এবং প্রডিউসিং গুড কোয়ালিটি অথবা হাই কোয়ালিটি প্রোডাকশন হতে পারে। ঠিক আছে, ওকে। আরেকটা ফ্যাক্টর আছে যার কারণে আপনি যে থার্ড পার্টির থেকে নিবেন সেটা আপনি কনসিডার করতে পারেন। ফর এক্সাম্পল, যখন স্কেল চিন্তা করব, আপনার স্কেলটা হচ্ছে যদি একদম অনেক বেশি, তাহলে অনেক বেশি যখন হবে, তখন কি আমাদের থার্ড পার্টি থেকে কি নেওয়া উচিত নাকি উচিত না, বলেন? আপনার যদি প্রোডাকশন, আপনার কোন একটা র ম্যাটেরিয়ালস বা আপনার কোন একটা কম্পোনেন্ট হচ্ছে অনেক বেশি পরিমাণ দরকার,
বা ধরেন এটা বেশি পরিমাণ অথবা আপনাদের এটা কন্টিনিউয়াসলি দরকার হয়, তখন কি থার্ড পার্টি আমরা ব্যবহার করব কি করব না? হ্যাঁ, বুঝতে পারছেন না নাকি? কি মনে হচ্ছে কোনটা সুইটেবল? তখন কি আপনি থার্ড পার্টি থেকে নিবেন নাকি আহ, নিজেরা মেক করবেন? কোনটা সুবিধা? নিজেরা আর কি প্রডিউস করার চেষ্টা করব। তখন কিন্তু আমরা নিজেরাই প্রডিউস করব। কারণ কি? কারণ আমরা দেখতে পাচ্ছি এটা একটা লার্জ স্কেলে লাগতেছে এবং এর এক্সপার্টিস যদি আমরা এখন ডেভেলপ করতে না পারি, ইন ফিউচার কিন্তু আমাদের অলওয়েজ থার্ড পার্টির কাছে ডিপেন্ডেন্ট থাকতে হবে। দ্যাটস ওয়াই কিন্তু এটা বললো যে লার্জ স্কেল যদি হয় এটা হচ্ছে আনলাইকলি, মানে পছন্দ না যে আপনি থার্ড পার্টির কাছে যাবেন, থার্ড পার্টি সেটা প্রডিউস করবে এবং আপনার সাপ্লাই চেইন সারপ্লাস ইনক্রিজ হবে। এটা কিন্তু পসিবল না। বাট যদি আপনার প্রোডাকশনটা আনসার্টেনটি হয় যে আজকে আপনার প্রোডাকশনের এই কম্পোনেন্টের উপর কি বলে ক্যাপাসিটির উপর আপনার ডিমান্ড আছে, অথবা এই কম্পোনেন্টটা এখন আপনার দরকার, 1 মাস পর হয়তো এটা দরকার নাই, এরকম ভেরিয়েশন করে, আপনার ডিমান্ডের ক্ষেত্রে ভেরিয়েশন করছে, সেই ক্ষেত্রে আমরা চাইলেই কি করতে পারি, থার্ড পার্টির কাছে যেতে পারি। থার্ড নাম্বার হচ্ছে স্পেসিফিটি অফ। ম্যাম, হ্যাঁ, আনসার্টেনটির ক্ষেত্রেও তো নিজেরাই করতে পারি, যেহেতু এক্সপার্টিস আছে, যখন ইচ্ছা তখনই। এক্সপার্টিস আছে আপনি কিভাবে বুঝলেন? মানে এটার এক্সপার্টিস মানে ধরেন আপনার প্রোডাকশনটা আনসার্টেন, আপনার এটা ডিমান্ড হতেও পারে নাও হতে পারে, তাহলে সেই ধরনের ক্ষেত্রে কি আপনার মানে আপনার এক্সপার্টিস হায়ার করার কি দরকার আছে? তাহলে ওর জন্য আপনি যখন দরকার নাই, ধরেন ফর এক্সাম্পল যদি আপনার আমার এই অলরেডি মাসে, থাকে এই এক্সপার্টিস, তো তখন তো হ্যাঁ সমস্যা নেই। তখন হইতে পারে। এখন এই সব ক্ষেত্রে হচ্ছে বেসিক্যালি আপনার ক্যাপিটাল কি আছে, আপনার রিসোর্স কি আছে তার উপর ডিসিশন নিতে হবে। বাট ওভারঅল অ্যাজাম্পশন করে যখন আমরা বলবো যে আপনার এক্সপার্টিস নাই কিন্তু আপনার ডিমান্ড হচ্ছে আনসার্টেন, তাহলে তো আমার নতুন করে এক্সপার্টিস হায়ার করার দরকার নাই, কারণ আদৌ এটা যে ইনক্রিজ করবে কিনা বা ডিমান্ড সেম পরিমাণ থাকবে কিনা, তখন আমাদের কিন্তু একটা হ্যাসেল হইতে পারে। বা শুধু শুধু আমাদের ক্যাপিটাল কি এখানে আইডল হয়ে বসে থাকবে না, ইনভেন্টরি বাড়বে। ইনভেন্টরি বাড়বে। তাহলে এখন ম্যাডাম, আপনি এই ধরনের কোশ্চেন অ্যান্সার করার সময় সবসময় ধরে রাখতে হবে যে আমার কাছে ওই এক্সপার্টিস নাই বা ইকুইপমেন্টস গুলো নাই। তো লার্জ এটাকে স্কেলে মানে ধরে নিয়ে আপনি অ্যাজাম্পশন বলতে পারেন, মানে ধরে নেওয়াটা একটু কেমন শোনাচ্ছে না, বলতে পারেন যে আমাদের অ্যাজাম্পশন হবে যে আমাদের এক্সপার্টিস নেই, আমাদের ডিমান্ড হচ্ছে আনসার্টেনটি, তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, ইন হাউস প্রডিউস করার থেকে থার্ড পার্টি থেকে প্রডিউস করাই বেটার। তারপরে স্কেলের ক্ষেত্রে ওভাবেই জাজ করব। হ্যাঁ, স্কেলের ক্ষেত্রে তো ধরেন আপনার মানে কিরকম, এখানে তো আর আপনার এক্সপার্টিসের কথা না, এখানে তো আপনার লার্জ অ্যামাউন্ট অফ স্কেল লাগতেছে এবং প্রতিনিয়ত লাগতেছে। তার মানে কি এটা তো আপনার উচিত কি নিজের একটা এক্সপার্টিস ক্রিয়েট করা না, যাতে আপনার কন্টিনিউয়াসলি অন্য কারোর উপর ডিপেন্ডেন্ট না হতে হয়। ধরেন একটা প্রোডাকশন আপনি আগামী 10 বছর করবেন এবং সেটার যে র ম্যাটেরিয়ালস, সেই র ম্যাটেরিয়ালস প্রতি মাসে মাসে আপনার দরকার হচ্ছে, তাহলে সেটা আমরা থার্ড পার্টি থেকে পারচেজ করার থেকে নিজেরা প্রডিউস করা বেটার না? কি মনে হচ্ছে আপনার, কি মনে হয় একটু চিন্তা করে বলেন তো স্কেলের কথা। আপনারা যখন হল থেকে ক্যাম্পাসে আসেন, প্রতিদিন যদি রিক্সা ভাড়া, যার যার হল একটু দূরে থাকে, রিক্সা ভাড়া 30 টাকা। এখন আপনি চিন্তা করলেন আমার মাঝে মাঝে ক্যাম্পাসে আসা লাগে সপ্তাহে 2 দিন, সপ্তাহে 2 দিন চিন্তা করলে আপনার কয় টাকা যাবে রিক্সা ভাড়া আসা যাওয়া মিলে? 60 120, তাহলে 2 দিনের জন্য 120, ঠিক আছে। মানে আপনার যদি প্রতিনিয়ত ইভেন প্রতিদিন 3-4 বার করে ক্যাম্পাসে আসতে হয় এবং আপনাকে 3-4 বার করে প্রতিনিয়ত রিক্সা ভাড়া দিতে হচ্ছে, তাহলে আপনি মনে করবেন সেই ক্ষেত্রে আমার রিক্সা ভাড়া না দিয়ে আমার একটা কি সাইকেল কিনে ফেলা বেটার, ঠিক আছে? অথবা আপনারা মনে করেন আমরা স্কুটি একটা বাইসাইকেল কিনে ফেলি, অথবা আমি একটা মোটর সাইকেল কিনে ফেলি। তো এই যে ডিসিশন গুলো, এইগুলাই হচ্ছে আপনার নর্মালি ইনভেন্টরি বা আমরা যে সোর্সিং বলছি এই ক্ষেত্রে কমপ্লিমেন্টারি বা দরকার, ইম্পর্টেন্ট বলতে পারি। আপনি বুঝতে পেরেছেন? জি জি ম্যাডাম, বুঝতে পারছি। ওকে, তো আমার যদি অ্যাসেট স্পেসিফিকেশন আসে, অ্যাসেট স্পেসিফিকেশন হচ্ছে ফর এক্সাম্পল কোনো একটা অ্যাসেট বা কোনো একটা প্রোডাকশনের জন্য স্পেসিফিক ভাবে ওই অ্যাসেটটাই দরকার এবং আপনার ওই অ্যাসেটটা আপনার জন্য খুব ব্যয়বহুল, আপনার অর্গানাইজেশন খুবই ছোট, ওই অ্যাসেটটা পারচেজ করতে গেলে আপনার ম্যাক্সিমাম রিসোর্স তো এখানে ইনভেস্ট হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে সাজেশন থাকবে অবশ্যই কোথায় চলে যাবা, থার্ড পার্টি। আর যদি এমন হয় যে অ্যাসেটটা হচ্ছে খুবই স্পেসিফিক না, ইন জেনারেল আপনি এই অ্যাসেটটা কিনলে অন্য কোনো কাজেও ইউজ করতে পারবেন, তো তখন আপনার উচিত কি সেটাকে বাই করা এবং নিজেদের ইন হাউস কিছু ডেভেলপ করা। আর লাস্ট হচ্ছে কস্ট এন্ড কোয়ালিটি।
বা কোয়ান্টিটি। আচ্ছা, কস্ট এন্ড কোয়ান্টিটিতে আসি। সেম ভাবে কোয়ান্টিটি যদি হয় আপনার, কোয়ালিটির কথা বলি, যদি আপনি সবচেয়ে বেশি কোয়ালিটি মেনটেন করতে চান, যে আমার খুব ধরনের ইউনিক কিছু লাগবে, কারণ যখন আমরা সাপ্লায়ারের কথা চিন্তা করব, আমার মতো তো সাপ্লায়ারদেরও আরো মাল্টিপল কাস্টমার থাকতে পারে। আমি যে স্পেসিফিকেশন দিচ্ছি সে কিন্তু হুবহু সেটা ফলো নাও করতে পারে, সেই পরিমাণে ইউনিকনেস কিন্তু সে আমাকে নাও দিতে পারে। আমার জন্য সেটা যেটা প্রডিউস করবে একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট, অন্য কাস্টমারের জন্য সে কিন্তু সেম ভাবে স্ট্যান্ডার্ড ফলো করতে পারে। তো এই যে স্ট্যান্ডার্ড ফলো হলে কিন্তু প্রোডাক্টের ইউনিকনেসটা কিন্তু থাকে না। তো এই ধরনের ক্ষেত্রে আমরা ট্রাই করব ইন হাউস ডেভেলপমেন্ট করার, যে যাতে অন্য কোনো পার্টিস থেকে আমারটা কি থাকে, আলাদা থাকে। আর কস্ট এন্ড কোয়ান্টিটি ক্ষেত্রে সেম ভাবে, যদি কস্ট এন্ড কোয়ালিটি থার্ড পার্টির কাছ থেকে নিলে কম কম পড়তেছে, তখন আপনি অবশ্যই করবেন কি, থার্ড পার্টি থেকে নিবেন। আর যদি মনে হয় যে না, থার্ড পার্টি থেকে নিলে আমার ট্রান্সপোর্টেশন কস্ট অনেক বেশি হয়ে যাচ্ছে রাদার দ্যান ইওর প্রডিউসিং কস্ট, তখন কিন্তু অবশ্যই আপনাকে সেটা ইন হাউস প্রডিউস করতে হবে। ক্লিয়ার? এখানে আসলে অ্যাজাম্পশনের ক্ষেত্রে মাল্টিপল ডাইমেনশন আছে। আমরা যখনই ডিসিশন নিব আমাকে ব্যালেন্স করতে হবে যে কোনটা করলে আমার জন্য সুইটেবল। সব কোম্পানির জন্য কিন্তু সবটা সুইটেবল না, আপনাকে ওইটা আপনার কোম্পানির বেসিসে কি করতে হবে, ডিসিশন নিতে হবে। ওকে, সেকেন্ড ওয়ান হচ্ছে থার্ড পার্টির ক্ষেত্রে। হ্যাঁ, আগের সাথে ম্যাম যেটা ছিল যে স্পেসিফিসিটি অফ অ্যাসেট, যেটা তো হচ্ছে ম্যাম এখানে হচ্ছে কোন কোম্পানির আর কি এক্সাম্পল আমরা মানে দিতে পারি, মানে নিজেদের বোঝার জন্য যেমন ধরেন ওই যে ডাই ডাই ই করে না, আমাদের যে বুটিক্সে যে কাজগুলো করা হয়, এগুলো কিন্তু আপনাদের একটা এক্সাম্পল মনে আমি দিয়েছিলাম। নীলক্ষেতে যখন আপনারা প্রিন্ট করতে যাবেন, প্রিন্ট করলে দেখবেন ওরা এক কপি কিন্তু প্রিন্ট করতে চায় না। কেন বলেন তো? কারণ এক কপি যখন প্রিন্ট করছে, সেম কস্টিং, আপনি বলবেন আমি এক কপি করব, কোন একজন গিয়ে বলবে সেম ফরম্যাটে 10 কপি করবে, তাহলে 10 কপির জন্য যে কস্ট ওরা রাখবে, দেখবেন আপনার এক কপির জন্য একটাই। তার মানে এটাকে বলে ডেডিকেটেড ফেসিলিটিস। আপনাদের ডেডিকেটেড পড়িয়েছিলাম না? একটা কি ছিল? ডেডিকেটেড, একটা হচ্ছে কি ফ্লেক্সিবল। তো যদি অ্যাসেটটা ডেডিকেটেড হয়, তার মানে একটা অ্যাসেটের জন্য এক ধরনের প্রোডাকশন সিস্টেমই হয়, সেটাকে আমরা বলবো অ্যাসেট স্পেসিফিকেশন। আর ফ্লেক্সিবল মানে হচ্ছে আপনি চাইলে সেটাকে কি করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন, তখন সেটাকে আমরা বলবো ফ্লেক্সিবল অ্যাসেট। তাহলে এক্সাম্পল হিসেবে কোনটার কথা বলা যায়, বলেন কি ধরনের প্রোডাকশন হতে পারে এটা? আরএমজি সেক্টরে তো মনে হয় মাল্টিপল বেশি যায়, এবং এটা হচ্ছে হেভি ইন্ডাস্ট্রির ক্ষেত্রে খুব বেশি প্রযোজ্য। হেভি ইন্ডাস্ট্রির ক্ষেত্রে যে মেশিনারিজ গুলো থাকে, এগুলোর ক্ষেত্রে আমরা একটু বেশি অ্যাপ্লিকেবল করতে পারি। আপনি একটু তাও গুগলে সার্চ করে দেখেন তো জি আচ্ছা ম্যাম। যে কোনটা অ্যাপ্লিকেবল হয়। আচ্ছা, তাহলে এটা নিয়ে আর কোনো কোশ্চেন আছে? আমরা রিক্সে চলে যাই তাহলে। রিক্সটা হচ্ছে, এতক্ষণ তো বললাম কি কি কারণে আমাদের সাপ্লাই চেইন সারপ্লাসটা বাড়ে। তাহলে এখন যদি বলি রিস্ক কি কি হয়, আপনি ধরেন একটা প্রসেস করছেন, একটা প্রোডাকশন করার ক্ষেত্রে আপনার মাল্টিপল প্রসেস ফলো করতে হতে পারে। তাহলে একটা প্রসেস আপনি কি করলেন, থার্ড পার্টি থেকে নিয়ে আসলেন, তাহলে কি হলো, একটু একটু ডিসেন্ট্রালাইজড হয়ে গেল না? তো ডিসেন্ট্রালাইজড হয়ে যাওয়া মানেই কিন্তু ওটাকে একটু ব্রেক হয়ে গেল। আপনি যে ফ্লোতে যাচ্ছেন সে হয়তো আপনাকে টাইমলি প্রোডাকশনটা দিল না, আপনাকে টাইমলি আপনার ইনভেন্টরিটা নিয়ে আসলো না। দ্যাট মিনস আপনার টোটাল প্রসেসটা কি হবে, একটু ব্রোকেন হবে। এটা হচ্ছে রিস্ক, হবে কিনা এটা তো বলা যাচ্ছে না, বাট হতে পারে, মানে এটা সম্ভব যে যখন আপনার প্রোডাকশনটা দরকার, আপনি হয়তো স্টেপ 1 2 3 তে আছেন, 3 নাম্বারটা আপনি থার্ড পার্টি থেকে নিয়েছেন, আপনি 2 নাম্বারটা করে বসে আছেন, 3 নাম্বারটা স্টার্ট করতে হলে আপনাকে আগে থার্ড পার্টি থেকে প্রোডাকশন নিয়ে আসতে হবে, র মেটেরিয়ালস নিয়ে আসতে হবে, বাট সে সেই টাইমটা ফিল আপ করতে পারলো না, ডেডলাইন ওভার হয়ে গেল, তাহলে তখনই আপনার প্রসেস ব্রেকডাউন হবে। সেকেন্ড ওয়ান হচ্ছে কি কোঅর্ডিনেশন। এটা আমরা অলরেডি পড়ছি, এটা বলার কিছু নাই, যে একটা পার্টিস মানে আপনি নিজে কাজ করবেন এবং আপনি সেখানে আবার কোনো একটা পার্টিস ইনক্লুড করবেন, আপনার পার্টিস ইনক্লুড করা মানেই তো সেখানে কিন্তু কোঅর্ডিনেশন প্রবলেম হবে। তো কোঅর্ডিনেশন কিন্তু খুব ইজি না, কোঅর্ডিনেশনের জন্য অবশ্যই আপনাকে মাল্টিপল সফটওয়্যার ইউজ করতে হতে পারে। তো এই যে কোঅর্ডিনেশন মেনটেন করার জন্য সেই কস্ট অবশ্যই কি হতে পারে, বেশি হতে পারে। দেন হচ্ছে রিডিউস কাস্টমার আর সাপ্লায়ার কন্ট্যাক্ট। আপনি যখন বেশি পরিমাণ সাপ্লায়ার বা কাস্টমারকে নিচ্ছেন, তখন তার সাথে কিন্তু আপনার কানেকশনটা হচ্ছে না। আপনি ধরেন কোন একটা সাপ্লায়ার থেকে প্রতি বছর সেম পরিমাণ নিচ্ছেন, তো মনে হলো এবছর আমি ওই সাপ্লায়ার থেকে না দিয়ে থার্ড পার্টি অন্য কোনো একটা কাছ থেকে নেই, তার মানে আগে যার সাথে আপনার সাপ্লাই হিসেবে সম্পর্ক ছিল তার সাথে কিন্তু একটু সম্পর্ক কি হবে, খারাপ হবে। অথবা কাস্টমারের ক্ষেত্রে সেম,
যে আপনার কাস্টমারের সাথে যে রিলেশন, আপনি যেহেতু নিজে প্রডিউস করতে পারছেন না, তার মানে কাস্টমারের সাথে দেখবেন আপনি ওভাবে ভালো মতো ডিলও করতে পারবেন না। দেন হচ্ছে লস অফ ইন্টারনাল ক্যাপাবিলিটি এন্ড গ্রোথ ইন থার্ড পার্টি পাওয়ার, মানে ডিপেন্ডেন্সি বাড়বে। আপনার ইন্টারনাল ক্যাপাবিলিটি আছে কিন্তু আপনি সেটা কি করছেন না, ইউটিলাইজ করছেন না, যার ফলে আপনার অটোমেটিক সেটা কি হবে, লস হবে এবং আপনার ডিপেন্ডেন্সি থার্ড পার্টির উপর বেড়ে যাবে। তো তাদের আপনার ডিপেন্ডেন্সি যখন বাড়বে অটোমেটিক সে একটু পাওয়ারফুল, যে আমরা বাইং পাওয়ার পড়েছিলাম, যে দেখবেন তখন তার বাইং ক্যাপাসিটি বা বাইং পাওয়ারের ক্ষেত্রে যে প্রাইজের যে নেগোসিয়েশন সেটা অটোমেটিক বেড়ে যাবে। তারপর হচ্ছে আপনার যেহেতু সে আপনার পার্টিস, আপনার যে সেনসিটিভ ইনফরমেশন আছে, আপনি যে স্পেসিফিকেশন গুলো দিচ্ছেন যে আমার প্রোডাকশন গুলো এরকম হয়, সেগুলো হচ্ছে খুবই কি হতে পারে, ট্রান্সফার হয়ে যেতে পারে। সে হয়তো চাইলে সেটা কি করতে পারে, অন্য একটা কোম্পানির কাছে বিক্রি করে দিতে পারে। মানে সেন্সিবল ডাটাগুলো অলওয়েজ হাইড রাখাই ভালো, সিক্রেট রাখা ভালো। তারপর হচ্ছে সাপ্লাই চেইন ভিজিবিলিটি লস হয়। যত বেশি পার্টিস অ্যাড করবেন, যত বেশি ইন্টারমিডিয়েটারিজ অ্যাড করবেন, তত বেশি ভিজিবিলিটি কম, কারণ আপনার কোঅর্ডিনেশনে প্রবলেম। লাস্ট ওয়ান হচ্ছে তার যদি যে থার্ড পার্টিস থেকে আপনি প্রোডাকশন নিচ্ছেন, তার যদি নেগেটিভ রেপুটেশন থাকে, সেটা আপনার অর্গানাইজেশনে ইম্প্যাক্ট করবে। এটা কিভাবে হয়, যখন এটা বেসিক্যালি আমরা যখন সাস্টেনেবিলিটি পড়বো তখন একটা কনসেপ্ট এখানে আসবে। আপনি যখন পার্টিস সিলেক্ট করবেন, আপনার কিন্তু এগুলো দেখতে হবে যে আপনার পার্টিস সাস্টেনেবিলিটি ভালনারেবল কোনো অ্যাক্টিভিটিস করে কিনা। যদি করে, এই ধরনের সাপ্লায়ারকে আমাকে কি করা যাবে না, সিলেক্ট করা যাবে না। যদি বাই চান্স করে ফেলে, দ্যাট মিনস তার নেগেটিভ রেপুটেশন মানে হচ্ছে আপনার নেগেটিভ রেপুটেশন। এটাকে বলেছি আমরা নেগেটিভ রেপুটেশন ইম্প্যাক্ট। ক্লিয়ার? এতটুকু কারো কোনো প্রবলেম আছে কিনা একটু দেখেন, তারপর আমরা পরবর্তী টপিকে চলে যাব। কোনো প্রবলেম আছে কোন একটা পয়েন্টে? ওকে, পরেরটা হচ্ছে স্ট্র্যাটেজিক ফ্যাক্টরস ইন সোর্সিং। মানে হচ্ছে ওই যে শুরুতে যে কথা বলছিলাম যে আমাদের স্ট্র্যাটেজিক ভিশন, আমাদের যে স্ট্র্যাটেজিক সিগনিফিকেন্স, তার সাথে আমাদের যে থার্ড পার্টি তার ভিশন ম্যাচ করে কিনা সেটা দেখতে হবে। তাহলে এই জিনিসটাকে কি বলে বলেন তো? আপনার বিজনেস স্ট্র্যাটেজির সাথে আপনার যে সাপ্লায়ার স্ট্র্যাটেজি সেটা ম্যাচ করলো কিনা সেটাকে আমরা কি বলি? দুইটার মধ্যে অ্যালাইনমেন্ট থাকাকে কি বলি? এই চ্যাপ্টার 2 পড়ছেন না? ম্যাম স্ট্র্যাটেজিক ফিট। স্ট্র্যাটেজিক ফিট। ক্লাসে কি কেউ নাই? আইডি 50 অনন্যা, জি ম্যাম। একটু বলেন তো স্ট্র্যাটেজিক ফ্যাক্টরটা কি বোঝানো হচ্ছে সোর্সিং এর ক্ষেত্রে? ম্যাম মনে আসতেছে না এখন। মাত্র বললাম তো, মনে আসার কি হলো? কথা শুনছেন আপনার আমার কথা? এই যে এতক্ষণ ওয়েট করে আপনাদের ওয়েট করালাম, আমি ওয়েট করে বসে আপনাদের ক্লাসটা নিচ্ছি, তাহলে তার আউটপুট কি হলো? সবকিছুর মেজারমেন্টের তো একটা আউটপুট আছে। আউটপুট কি দিয়ে মেজার করবেন বলেন? ক্লাস করার জন্য আমি বারবার বলি, আমার ক্লাসে অ্যাটেন্ডেন্স যদি ফিজিক্যাল ক্লাস করে থাকেন আর ক্লাস করার দরকার নেই। শুধু শুধু আমার এই যে এখানে আমার 62 বা 61 যতজন আপনারা প্রেজেন্ট আছে, এত অ্যাটেন্ডেন্স থাকার দরকার নেই। এই যে 58 হয়েছে, বাসায় বসে ঘুমান, অন্য কাজ করেন, অপরচুনিটি কস্ট রাখেন। স্ট্র্যাটেজিক ফ্যাক্টরটা হচ্ছে আমাদের বিজনেস স্ট্র্যাটেজির সাথে আমাদের যে সাপ্লায়ার আছে বা আমাদের যে পার্টনার আছে তার স্ট্র্যাটেজির মধ্যে কতটুকু ম্যাচ করবে। এটা আমরা চ্যাপ্টার 2 তে পড়ছি, যেটার নাম হচ্ছে স্ট্র্যাটেজিক ফিট। তো সাপোর্ট ফর দ্য বিজনেস স্ট্র্যাটেজি, আপনার স্ট্র্যাটেজির সাথে ম্যাচ করতে হবে, আপনার ভিশনের সাথে যেতে হবে যে হ্যাঁ আমার আমার বিজনেস স্ট্র্যাটেজি হচ্ছে সবচেয়ে কম খরচে যেখান থেকে আমি পারবো, সেটা থার্ড পার্টি হোক বা অন্য কোথাও থেকে হোক, আমি সেটা কি করবো, পারচেস করবো। বাট আপনার বিজনেস স্ট্র্যাটেজি হচ্ছে আমি সবকিছু নিজে প্রডিউস করবো, নিজে হাতে প্রডিউস করবো, তখন আপনি চাইলেও কি করতে পারবেন না, থার্ড পার্টির কাছ থেকে পারচেস করতে পারবেন না। সেকেন্ড ওয়ান হচ্ছে ইমপ্রুভ ফার্ম ফোকাস। এখন আমরা যখন গার্মেন্ট প্রডিউস করি, তো একটা গার্মেন্ট প্রডিউস করার ক্ষেত্রে দেখবেন
সবকিছু যদি আপনি নিজে প্রডিউস করতে চান, তখন ওই যে লেবেল বুঝেন তো, আপনাদের জামা অথবা ফেব্রিকে দেখবেন লেবেল দেওয়া থাকে যে ক্রাইটেরিয়া গুলো লিখা, অথবা বাটন হতে পারে, অথবা ধরেন কোন একটা সূক্ষ্ম কোন একটা কি বলে, মানে যে আহ, আহ, আরো আরো তো স্পেসিফিক করে ছোট ছোট পার্ট থাকে না, অনেকগুলো, একটা প্রোডাক্ট তো মাল্টিপল পার্ট দিয়ে তৈরি। তো সব পার্ট যদি আপনি নিজে প্রডিউস করতে চান, তখন কি হবে, আপনার মেইন যে কাজটা সে তার উপরে আপনি ফোকাস করতে পারবেন না। আপনার প্রোডাকশন যেটা বা আপনার প্রোডাক্ট যেটা, তারপরে তার উপরে আপনি কি করতে পারবেন না, ফোকাস করতে পারবেন না। তো সেই ক্ষেত্রে করণীয় কি হচ্ছে, যেটা আমার অর্গানাইজেশনের মেইন ফোকাস, সেখানে আমাকে ফোকাস রাখতেই হবে, কন্টিনিউটি রাখতেই হবে। এবং এর সাথে সাথে যেগুলো আমার কমপ্লিমেন্টারি, মানে আপনি নিজেও করতে পারেন, অথবা যদি না করেন আপনি এখান থেকে আপনার কনসেন্ট্রেশন সরিয়ে ফোকাসে রাখবেন, ওই কমপ্লিমেন্ট গুলোকে আপনি থার্ড পার্টি থেকে নিয়ে নেবেন। এটাই হচ্ছে আপনার ইমপ্রুভ ফার্ম ফোকাস। তো এখানে থার্ড পার্টি সাপ্লায়ারের তিনটা একটা এক্সাম্পল আছে, এগুলো আপনাদের বই আছে, একটু পড়ে দেখবেন। আমি যদি ফিজিক্যাল ক্লাস হইতো, এই ক্লাসে আপনাদের একটু এক্সাম্পল গুলো পড়াতাম, যে ইউপিএস কিভাবে করে। এই লিফাং এর যে কনসেপ্টটা না, ওরা কিন্তু এই থার্ড পার্টি ব্যবহার করে, অনেক বাংলাদেশেও কিন্তু এটার একটা ব্রাঞ্চ আছে, আপনারা দেখবেন উত্তরাতে ওরা মাঝে মাঝে সার্কুলার টার্কুলার দেয়। এটা হচ্ছে চায়না বেসিস, যে পুরো বাংলাদেশ থেকে ওরা সাপ্লাই করে কিভাবে চায়নাতে ডিস্ট্রিবিউট করে। ওই কেস স্টাডি গুলো পড়ে তাহলে একটু এতক্ষণ যা পড়াইছি তার সাথে একটু রিলেট করতে পারবেন। তাহলে আমাদের প্রথম অবজেক্টিভ, লার্নিং অবজেক্টিভ বা প্রথম যে টপিকটা হলো এটা, যে সোর্সিং ডিসিশন ইন সাপ্লাই চেইন। তো যখনই আপনি সোর্সিং ডিসিশন নেবেন, তিনটা ফ্যাক্টরের উপর বেস করে নেবেন। প্রথম ওয়ান আবার বলতেছি, আপনার সাপ্লাই চেইন সারপ্লাস ইনক্রিজ করে কিনা, আপনার কতটুকু রিস্ক আসলো, এবং ইউর স্ট্র্যাটেজিক ফ্যাক্টর। ওকে, সেকেন্ড ওয়ান আরেকটা জিনিস আমাদের মেইন দরকার, সেটাকে আমরা বলি টোটাল কস্ট অফ ওনারশিপ। আমরা মনে করি কি, আমরা এটা অবশ্য, আপনারা বিজনেস ব্যাকগ্রাউন্ড তো আপনাদের এটা মনে করার দরকার নেই, আপনারা জানি যে শুধুমাত্র যেটা পারচেজ করব এটাই কি শুধু কস্ট। আমাদের কস্টকে নরমালি আমরা কয় ভাগে ভাগ করি বলেন তো? কস্ট কয় ধরনের অ্যাজ এ জেনারেল, মানে কি মনে হয় ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে? ডাইরেক্ট কস্ট, আরেকটা কস্ট অফ গুড সোল্ড, ডিরেক্ট কস্ট, এটা বলে দেন, মানে সব ডেফিনিশন লাগবে না। আরেকটা কি? অপারেশন কস্ট, নন অপারেশন কস্ট। নরমালি কস্ট হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ইনডিরেক্ট আর একটা হচ্ছে ডিরেক্ট। ডিরেক্ট কস্টই হচ্ছে আপনি যেটা বললেন আমাকে, অপারেশন কস্ট। অপারেশন কস্টটা ইনডিরেক্ট বলা যায়, মানে ডিরেক্ট কস্ট হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড, যেটা যেটা আমাদের ইনকাম স্টেটমেন্টের গ্রস প্রফিট বের করতে যেটা লাগে, ওটাই হচ্ছে ডিরেক্ট কস্ট। আর ইনডিরেক্ট কস্ট হচ্ছে আদার্স যেগুলো আছে, যেগুলো এই ডিরেক্ট কস্ট প্রডিউস করার সময় আমাদেরকে দরকার। যখন সাপ্লাই চেইনের ক্ষেত্রে আসবো, তখন আমাদেরকে টোটাল কস্ট অফ ওনারশিপ, মানে একটা প্রোডাকশন বা একটা প্রোডাক্ট আপনি ওন করতেছেন, এই জন্য যাবতীয়, বা আপনার কাছে আপনি ওনারশিপে আছেন, এটা আপনার ওনারশিপে আসা পর্যন্ত যাবতীয় সকল ধরনের কস্ট, সেটাকে আমরা বলবো টোটাল কস্ট অফ ওনারশিপ। তো টোটাল কস্ট অফ ওনারশিপ সিমিলার লাইক অফ আপনাদের ওই যে আমরা নর্মাল যে কস্ট বলি সেরকমই। সেখানে যেমন কস্টকে দুই ভাগে ভাগ করা হয়েছিল, একটা ছিল বললাম ডিরেক্ট আর একটা ছিল ইনডিরেক্ট। তো এখানে কস্টকে নরমালি তিনটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে অ্যাকুইজিশন কস্ট, মানে যেটাকে আমরা শুধুমাত্র পারচেজ কস্ট বলি, যে আপনি একটা কিছু পারচেজ করছেন সেখান থেকে যে কস্টটা আসতেছে সেটা। সেকেন্ড ওয়ান হচ্ছে ওনারশিপ কস্ট। ওনারশিপ কস্ট হচ্ছে ধরেন, আমরা আরো ডিটেইলসে দেখবো, ওনারশিপ কস্ট হচ্ছে আপনি ট্রান্সফার করার জন্য। যদি একটু এক্সাম্পল গুলো দেখি, ধরেন আপনি প্রথমে পারচেজ করলেন, পারচেজ করার জন্য যে কস্ট গুলো আছে। ওনারশিপ কস্ট হচ্ছে আপনার কাছে থাকা অবস্থায়, ধরেন প্রোডাকশনটা আপনি নিয়ে আসলেন, পারচেজ করে নিয়ে আসলেন, ওনারশিপ অবস্থায় থাকা অবস্থায় যে কস্টটা, সেটাকে আমরা বলবো ওনারশিপ কস্ট। লাস্ট ওয়ান হচ্ছে পোস্ট ওনারশিপ কস্ট। দ্যাট মিনস আপনি আপনার প্রোডাকশনটা বা আপনার প্রোডাক্টটা কাস্টমারের কাছে ডেলিভার করছেন, যেটাকে আমরা আফটার সেল সার্ভিস বলি না, ওই কাইন্ড অফ, যে আফটার সেলস করার পরও আপনার যদি কোনো কস্ট আসে, বা আপনার কাছ থেকে প্রোডাক্টটা নাই, আপনি হ্যান্ড ওভার করে দিয়েছেন, তারপরে যদি কোনো একটা কস্ট আপনার এগেইনস্টে আসে বা আপনার ক্ষেত্রে আসে, সেটাকে আমরা বলবো পোস্ট ওনারশিপ কস্ট। এখন আসেন অ্যাকুইজিশন কস্ট কি। অ্যাকুইজিশন কস্ট হচ্ছে অ্যাকচুয়াল যে দামটা, প্রোডাক্টটার যে দাম, মানে সাপ্লাইকে যে টাকাটা আপনার দিতে হচ্ছে। তারপর হচ্ছে এর ক্ষেত্রে যদি আপনাকে কোনো ট্যারিফ দিতে হয়,
কোনো ডিউটিস দিতে হয়, এক্ষেত্রে যদি আপনার কোনো কিছু ওয়েস্টেজ হয়, ফর এক্সাম্পল আপনি ট্রান্সপোর্ট করে আসলেন, সেখানে আপনার কিছু ওয়েস্টেজ হলো, অথবা তখন যদি যারা ওইখানে লেবার থাকবে, মানে ম্যানেজমেন্টের ক্ষেত্রে যদি কোনো ইনভেস্টমেন্ট হয়, সেইগুলো, এই সবগুলোকে আমরা বলবো অ্যাকুইজিশন কস্ট। আবার বলছি, যখন কোনো প্রোডাক্ট পারচেজের সাথে রিলেটেড, সেই ধরনের কস্টকে আমরা বলবো অ্যাকুইজিশন কস্ট। এখানে সুন্দর মতো এক্সাম্পল গুলো দেওয়া আছে। সাপ্লায়ার প্রাইস, দ্যাট মিনস সাপ্লায়ারকে আপনার যে প্রাইসটা দিবেন, সাপ্লায়ার যদি আপনাদেরকে কোনো টার্ম দেয়, এটা মনে হয় আমরা বলছিলাম যে আপনি কখন যদি কোনো ডিসকাউন্ট পাচ্ছেন, কতদিন পর্যন্ত আপনি পেমেন্ট না করে রাখতে পারবেন, কতদিন পর আপনাকে ডেলিভার দিচ্ছে, মানে সাইকেল ইনভেন্টরি হিসেবে আসতেছে, সেইগুলো। ট্যাক্স যদি থাকে, ডিউটিস যদি থাকে, ডেলিভারি কস্ট যদি আপনি বিয়ার করেন, অথবা কোয়ালিটি কস্ট যদি কোনো কিছু ওয়েস্টেজ হয়, সেই ক্ষেত্রে যদি কোনো কস্ট আসে, ম্যানেজমেন্ট রিলেটেড কস্ট, মানে এই পারচেজ করার সময় যে যারা ইনভলভ আছে অ্যাডমিনিস্ট্রেটিভ, তাদের জন্য যদি কোনো কস্ট আসে, সেগুলোকে আমরা বলবো ম্যানেজমেন্ট কস্ট। ওকে, সেকেন্ড ওয়ান হচ্ছে ওনারশিপ কস্ট, দ্যাট মিনস আপনি পারচেজ করে আপনার কাছে নিয়ে আসলেন, তাহলে তখন কি কি কস্ট হয়? ম্যাম ভয়েস কেটে কেটে আসছে। হ্যাঁ, কথা বোঝা যাচ্ছে না? তাহলে আমি আপনার কথা শুনিনি, আমার একটু বলেন। ম্যাম কি বলছেন আমি শুনতে পাচ্ছি না, মানে আমি ভয়েস আসছে না আপনার, কেটে কেটে আসছে। আচ্ছা, কতদূর পর্যন্ত পেয়েছেন? অ্যাকুইজিশন কস্টটা কি বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ ওকে, তো সেকেন্ড ওয়ান হচ্ছে ওনারশিপ কস্ট। ওনারশিপ কস্ট হচ্ছে আপনি পারচেজ করেছেন এবং সেই প্রোডাক্টটা আপনি আপনার কাছে রাখবেন, আপনি মেইনটেইন করবেন সেই প্রোডাক্টটা, তখন যে কস্টটা আসবে সেটাকে আমরা বলবো ওনারশিপ কস্ট। তাহলে ওনারশিপ কস্টটা আপনারা অলরেডি বুঝতে পারছেন, আপনার কাছে থাকা মানে কি, সেটা ইনভেন্টরি হবে, সেই ইনভেন্টরি কস্ট আপনাকে প্রোভাইড করতে হবে। ওয়্যারহাউস যে ভাড়া দিবেন, সেটার একটা কস্ট হতে পারে। ম্যানুফ্যাকচারিং কস্ট, আপনি হয়তো র মেটেরিয়ালস কিনছেন, সেখান থেকে আপনাকে কনভার্ট করে ফাইনাল প্রোডাকশন নিয়ে আসতে হবে, তো তখন যে কস্ট আপনার অ্যারাইজ হবে সেটা হতে পারে। কোয়ালিটি চেকিং এর ক্ষেত্রে আপনি প্রোডাকশন করছেন, তখন আপনার কি পার্ট বাই পার্ট কোয়ালিটি চেক করতে হতে পারে, তো সেটার ক্ষেত্রে যে কস্ট আসবে। লাস্ট ওয়ান হচ্ছে সাইকেল টাইম কস্ট। সাইকেল টাইম কস্ট হচ্ছে মানে আপনি আজকে অর্ডার দিয়েছেন, আপনাকে কিন্তু কিছু সময় ওয়েট করতে হয়। আমরা সাইকেল ইনভেন্টরিটা তো এখনো পড়ি নাই, বুঝতে পারছি না, মানে যতদূর টাইম আমার কাছে আছে, এর চেয়ে যদি বেশি আপনাকে ওয়েট করতে হয়, এবং এই ওয়েটের জন্য আপনার প্রোডাকশনের যে হ্যাম্পারটা হবে, সেটাকে আমরা বলি সাইকেল টাইম কস্ট। তাহলে এইগুলো যখন অ্যারাইজ হবে, সেগুলোকে আমরা বলবো ওনারশিপ কস্ট। আর লাস্ট ওয়ান হচ্ছে পোস্ট ওনারশিপ কস্ট, দ্যাট মিনস প্রোডাকশন আপনার কাছে নাই, আপনি অলরেডি সেটা কি করে দিছেন, হ্যান্ড ওভার করে দিছেন, তখন যে কস্টটা আসবে সেটাকে আমরা বলবো পোস্ট ওনারশিপ কস্ট। তাহলে সেটা রেপুটেশন হইতে পারে, তো রেপুটেশন যদি ভালো হয় তাহলে ভালো, আর যদি খারাপ হয়, যে নেগেটিভ রেপুটেশন, মানে নেগেটিভ বাজওয়ার্ডও বলতে পারে, যে নেগেটিভ ভাবে কোনো কিছু আসতেছে, কোয়ালিটি প্রবলেম, তাহলে সেটা হইতে পারে। তারপর যদি আপনার ওয়ারেন্টি দিয়ে থাকেন, কোনো একটা প্রোডাক্ট আমি দিয়েছি যে 1 বছরে কিছু হবে না, বা 2 মাসের মধ্যে নষ্ট হয়ে গেলো, এটাকে আপনাকে আবার রিটার্ন দিতে হচ্ছে বা চেঞ্জ করে দিতে হচ্ছে, সেটা হইতে পারে। এনভায়রনমেন্টাল কস্ট, দ্যাট মিনস আপনি কোনো কিছু প্রডিউস করেছেন, প্রডিউস করার ফলে এনভায়রনমেন্টের কোনো ক্ষতি হয়েছে, তো যারা রেগুলেটরি বডিতে আছে তারা আপনাকে নোটিশ পাঠালো, সেখান থেকে আপনার কোনো কস্ট অ্যারাইজ হতে পারে। আর লাস্ট হচ্ছে সাপ্লায়ার ক্যাপাসিটি, দ্যাট মিনস আপনি যে তাকে, এই যেমন আগে যখন সাপ্লায়ারদের টার্ম ছিল না, তো এইটা হচ্ছে সাপ্লায়ার ক্যাপাবিলিটি, যে তারা অন টাইমে দিয়েছে কিনা, সাপ্লায়ারদের কতটুকু ক্যাপাবল, যখন আপনার কোনো কিছু ভেরিয়েশন হচ্ছে, আপনার কোনো একটা ডিমান্ড বেড়ে যাচ্ছে, সেই ডিমান্ডের ক্ষেত্রে তারা নতুন কোনো কিছু ইন্ট্রোডিউস করতে পারছে কিনা, আপনার ডিমান্ডের সাথে তারা তাল মিলাতে পারছে কিনা, কোপ আপ করতে পারছে কিনা, তারা ঠিকমতো অ্যাপ্রোপ্রিয়েট ভাবে ইনফরমেশন প্রোভাইড করছে কিনা, ডিজাইনের কোঅর্ডিনেশন নিয়ে আসছে কিনা, তো এই ক্ষেত্রে যদি কোনো কস্ট অ্যারাইজ হয়, সেটাকে আমরা বলবো পোস্ট ওনারশিপ কস্ট। ক্লিয়ার? তাহলে আমরা টোটাল কস্ট অফ ওনারশিপ নিয়ে আর কোনো কোশ্চেন আছে? তাহলে টোটাল কস্ট অফ ওনারশিপ বলতে আমরা কখনোই শুধুমাত্র ওনারশিপ কস্টকে বুঝবো না, এর সাথে আমাদের এডিশনাল আরো 2টা আছে, সেটা হচ্ছে অ্যাকুইজিশন কস্ট এন্ড পোস্ট ওনারশিপ কস্ট। এই দুটোকে অবশ্যই আমার মাথায় রাখতে হবে। তাহলে আমাদের সেকেন্ড নাম্বার অবজেক্টিভ শেষ। কারো কোনো কোশ্চেন আছে? না থাকলে আমি থার্ড টপিকে চলে যাব।
ভাই পরে কিন্তু এটার প্রবলেম বললে আমি আর শুনবো না। ওকে, সো দেন হচ্ছে ডিজাইনিং এ সোর্সিং পোর্টফোলিও টেইলর সোর্সিং। টেইলর সোর্সিং কি বলেন? টেইলরিং কি? এটা কিন্তু আমরা স্ট্র্যাটেজিক ফিটের মধ্যেও পড়ছিলাম। হোয়াট ইজ টেইলরিং? Customization. কাস্টমাইজেশন, দ্যাট মিন্স আপনাদের ওন রিকোয়ারমেন্ট অনুযায়ী যখন কোনো কিছু কি হবে টেইলরিং করবে, কাস্টমাইজড করবে, সেটাকে আমরা বলি টেইলরিং। তাহলে সোর্সিং এর ক্ষেত্রেও আমি টেইলর করতে পারি। ধরেন আপনি দুই টাইপের প্রোডাকশন ব্যবহার করেন, তো দুই টাইপের প্রোডাকশনের ক্ষেত্রে আপনি দুই ধরনের সোর্সিং করতে পারেন। তাহলে এই সোর্সিং যে করবেন এই ক্ষেত্রে আমাদের ডিফাইন করতে হবে আপনার প্রোডাক্টটা কিরকম, আপনার মার্কেটটা কিরকম তার উপর। তো সোর্সিং আমরা অলরেডি বললাম, সোর্সিং হইতে পারে কি ইন হাউস অথবা আউট হাউস। এই যে অনশোরিং অথবা নিয়ার শোরিং অথবা অফশোরিং। অনশোরিং বললাম কি লোকাল মার্কেট ভিত্তিক, দ্যাট মিন্স আপনি উইদিন কান্ট্রি। অফশোরিং হচ্ছে আউটসাইড দ্য কান্ট্রি, আর নিয়ার শোরিং হচ্ছে তার মিডিয়েটর, মানে আপনি মাঝামাঝি যেটা আমরা বলি না অলওয়েজ হাইব্রিড টাইপের, যে আপনি অনশোরিং হতে পারে, এটা অফশোরিং হতে পারে। তাহলে আমরা কোন ধরনের ডিসিশনটা মেইনলি ফোকাস করব সেটা এখানে বলা হচ্ছে। দেখেন, যখন আমাদের রেসপন্সিভনেস সোর্সিংটা কখন করব? রেসপন্সিভনেস সোর্সিং ওই যে আমাদের সেই স্ট্র্যাটেজিক ফিটের মতো যে আমরা রেসপন্সিভনেস করব নাকি এফিশিয়েন্ট করব। তাহলে সোর্সিং এর ক্ষেত্রে যখন আপনি এই ডিসিশনটা নেবেন, আপনার প্রোডাক্ট লাইফ সাইকেলটা যখন শুরুর দিকে, আপনি প্রোডাক্ট লাইফ সাইকেলের কথা মনে আছে? প্রোডাক্ট লাইফ সাইকেল কিভাবে কাউন্ট করি আমরা বলেন? একটা প্রোডাক্ট লাইফ সাইকেল কিভাবে করি? মার্কেটিং এ পড়ছেন কিন্তু, এই না আমাদের জি ম্যাম। ইন্ট্রোডাকশন, তারপর Growth, ম্যাচুরিটি ডিক্লাইন। mature, decline. ম্যাচুরিটি ডিক্লাইন। তার মানে আপনারা যখন আর্লি ফেজ, দ্যাট মিন্স আপনি ইন্ট্রোডাকশনে আছেন অথবা গ্রোথে আছেন, এই দুই ক্ষেত্রে আমার কি প্রোডাক্টটা একদম নতুন না, তো তখন আমার উচিত কি যখন দরকার তখনই যাতে আমি কি পাই প্রোডাকশন করতে পারি। তখন আমার ওয়েট করার সময় নাই, আমার লিড টাইম বেশি দেওয়ার টাইম নাই, আমার নিজেকে এক্সপার্টাইজ করারও সময় নাই। তখন আমি কি করব? রেসপন্সিভনেস যে সোর্সিংটা আছে সেটার দিকে ফোকাস করব। এবং যখন আপনি দেখবেন আপনার প্রোডাক্টটা অলরেডি ম্যাচিউর, আপনার যে কাস্টমার আছে তারা চাইলেই কি করতে পারে, ওয়েট করতে পারবে, যে আপনার প্রোডাক্টটা একদিন না 2 দিন পর আসলেও তারা সমস্যা নেই, তারা আপনার জন্য ওয়েট করবে। আপনি চাইলেই সেটার জন্য স্পেসিফিকেশন ক্রিয়েট করে ফেলতে পারবেন অ্যাসেটের ক্ষেত্রে, এক্সপার্টাইজ গ্রোথ করতে পারবেন। তখন আপনি যেটা ফোকাস করবেন সেটা হচ্ছে লো কস্ট সোর্সিং। তারপর হচ্ছে ডিমান্ডের ক্ষেত্রে, ডিমান্ড যখন ভেরি করবে, মানে আজকে এমন কালকে এমন, তাহলে এই ক্ষেত্রে অবশ্যই আপনার রেসপন্সিভনেস এর কাছে যাওয়াটাই ভালো, কারণ আপনার তার সাথে কি করতে হবে, অ্যাডজাস্ট করতে হবে। আর যখন ডিমান্ড হচ্ছে একদম ফ্ল্যাট, কোনো চেঞ্জ নাই, সিমিলার একই টাইপের, তখন আমরা কোথায় যাব? লো কস্ট যে সোর্সিংটা আছে সেখানে যাব। ভলিউম, ভলিউম যদি খুব কম থাকে তখন আমার হচ্ছে রেসপন্সিভনেস এর কাছে যাওয়া উচিত। আর যখন ভলিউম খুব বেশি তখন আমাকে একটু মানে আস্তে আস্তে প্রডিউস করা বেটার, যে না আমি লো কস্টে প্রডিউস করব। প্রোডাক্ট ভ্যালু, প্রোডাক্ট ভ্যালুর যে প্রোডাকশন গুলো হাই লাক্সারি টাইপের প্রোডাক্ট সেগুলোকে আমরা বলতে পারি রেসপন্সিভনেস এর কাছে নিয়ে আসবো। আর যে প্রোডাক্ট ভ্যালুটা একটু কম, মানে ধরেন আপনি চাইলেও কি করতে পারেন না, মানে বেশি খুব, যেমন ফর এক্সাম্পল লবণ, তো লবণ এগুলো তো আপনার খুব বেশি রেসপন্সিভনেস হয়ে লাভ আছে, যেটা আপনাদের ডে টু ডে লাইফে ইউজ হয়, এই ধরনের প্রোডাকশন গুলো কিন্তু আমাদের রেসপন্সিভনেস এর ক্ষেত্রে করে লাভ নেই। এগুলোকে আমার যেতে হবে ইফিশিয়েন্ট ওয়েতে, মানে লো কস্টে যেতে হবে। দেন হচ্ছে প্রোডাক্ট অবসোলেন্স, সেম ভাবে অবসোলেন্স হওয়ার প্রোডাক্টটা যদি খুব মানে এরকম থাকে যে আপনি আজকে পারচেজ করছেন কালকে এটা কি হয়ে যাবে, অবসোলেট হয়ে যাবে, যেটাকে আমরা যে মোবাইল ফোন ইলেকট্রনিক্স এর ক্ষেত্রে খুব দেখি, ডিজিটাল মিডিয়াম গুলোর জন্য দেখি যে আজকে একটা ভার্সন বের হচ্ছে, ওটা যদি 2-3 দিনের মধ্যে আমরা বিক্রি করে না দিতে পারি, দেখবেন পরের দিন আর একটা নতুন ভার্সন চলে আসছে। তো তখন আপনার এটা আসলে রেসপন্সিভনেস সোর্সিং এর ক্ষেত্রে যাওয়া উচিত। আর যদি এরকম হয় যে না প্রোডাক্ট কখনোই পুরাতন হবে না, তখন আপনাদের লো কস্ট সোর্সিং এ যাওয়া উচিত। কোয়ালিটি খুব একটু যদি ভালো হয় তখন হচ্ছে হাই কোয়ালিটিতে যাওয়া উচিত। আবার ইঞ্জিনিয়ার ডিজাইন সাপোর্ট, আপনি খুব মানে ডিজাইন দিয়ে প্রোডাকশন করতে চাচ্ছেন এবং কুইকলি, তখন আমরা রেসপন্সিভনেস এর ক্ষেত্রে যাব। আর যদি ওরকম না হয় তখন আমরা লোতে যাব, মানে যদি স্ট্যান্ডার্ড হয় যে সবগুলোর জন্য সেম ফরম্যাট, কোনো ভেরিয়েশন নাই, কোনো কাস্টমাইজেশন নাই, তখন আমার টেইলারিং করার দরকার নেই, তখন আমি ডিরেক্ট লোতে চলে যাব। ক্লিয়ার? ওকে, পরেরটাতে দেখেন কখন আমরা অনশোরিং করব, যখন ইনোভেটিভ প্রোডাক্ট হবে। ইনোভেটিভ প্রোডাক্টের ক্ষেত্রে আমার
মানে নিজেরা প্রডিউস, অনশোরিং বলে এখানে বোঝানো হচ্ছে লোকাল মার্কেট। হ্যাঁ, লোকাল মার্কেট করা উচিত। তারপর ডিমান্ড ভ্যারাইটি বেশি হলে, লেভেল কন্টেন্ট, ইনভেন্টরি কস্ট যদি খুব বেশি হয় তখন আমার এই ক্ষেত্রে যাইতে হবে। আবার যদি ম্যানেজমেন্ট সাপোর্ট খুব দরকার হয় তখন আমার এটা হাই হবে, অফশোরিংটা লো হবে। তাহলে অফশোরিং হাই কোথায় দেখেন, যখন দেখা যাচ্ছে আমার যে ধরনের প্রোডাকশনে খুব ইন্টেন্সিভ ভাবে লেবার ভিত্তিক হয় বা খুব ইন্টেন্সিভ ভাবে ওয়ার্কার ভিত্তিক হয়, তখন আমার অনশোরিং এর চেয়ে রাদার দ্যান অফশোরিংটা বেশি ইম্পর্টেন্স। এই জিনিসটা ফলো করে কারা বলেন? আমাদের আরএমজি সেক্টরে। ইউএসএ তে যখন আমাদের ইউএসএ রা কি, ওরা আমরা যদি প্রডিউস করতে পারি, ইউএসএ কি আপনার মনে হয় না ওরা গার্মেন্ট প্রডিউস করতে পারে? ওরা কেন করে না? ইউএসএ থেকে কেন আমাদের ইউএসএ চায়না এগুলো থেকে কেন বেশি প্রডিউস করে না গার্মেন্ট, কেন বলেন? লেবার যে ওয়েজেসটা এটার জন্য। হ্যাঁ, যে ওইখানে দুইটা ভিত্তিক। আমরা যখন প্রোডাকশন করি, এটা ইকোনমিক্সে ছিল, আপনারা পড়েছেন কিনা আমি জানি না। ইকোনমিক্সে যখন আমরা এরকম পড়ি ক্যাপাসিটি, এখানে থাকে ওয়ার্কার ভিত্তিক আর এটা হচ্ছে ক্যাপিটাল। ক্যাপিটাল মানে হচ্ছে মেশিন আর কি, এখানে ক্যাপিটালটা বোঝাচ্ছে মেশিন। তো যখন আমরা ইউএসএ বা ডেভেলপড কান্ট্রি গুলোতে দেখি, সেখানে এই ওয়ার্কারের পরিমাণ খুবই কম। সেখানে তারা মেইনলি ফোকাস করে কিসের উপর? ক্যাপিটালের উপর। তাহলে যে প্রোডাকশনটা লেভেল দিয়ে করলে কম খরচে করা যায়, তখন তারা সেটা কেন ক্যাপাসিটি বা তাদের মেশিন অথবা তারা যে হাই কোয়ালিটির যে প্রোডাকশন ইকুইপমেন্ট গুলো আছে সেগুলো তারা কেন ব্যবহার করবে? দ্যাটস ওয়াই কিন্তু তারা আমাদেরকে অর্ডার দিয়ে থাকে এবং এই ফরম্যাটে তারা চায় যে লেভেল কন্টেন্ট যেটা হাই দেখাচ্ছে অফশোরিং, ওইটাই তারা ফলো করে। ওকে, দেন হচ্ছে ডিরেক্ট ইনডিরেক্ট ম্যাটেরিয়ালস। এইটার ক্ষেত্রে আমি একটু বলি, আমরা যখন প্রোডাকশন করি বা যখন একটা প্রোডাক্ট, দুইটা ক্যাটাগরি বলছিলাম মনে আছে? একটা হচ্ছে মার্কেট ক্যারেক্টারিস্টিক, মানে এই যে পোর্টফোলিওটার কথা বলবেন এটা কিন্তু দুইটা ওয়েতে করবেন। একটা বললাম মার্কেট ক্যারেক্টারিস্টিক, একটা বললাম ভ্যারাইটি অফ প্রোডাক্ট। তাহলে এতক্ষণ যে এগুলো পড়ছি এগুলো হচ্ছে ভ্যারাইটি মার্কেট ক্যারেক্টারিস্টিক। আর একটা যেটা আছে সেটা হচ্ছে প্রোডাক্ট। প্রোডাক্টের ক্ষেত্রে হচ্ছে দুই ধরনের প্রোডাক্ট বা দুই ধরনের ম্যাটেরিয়ালস আমাদের দরকার হয়। একটা হচ্ছে ডিরেক্ট ম্যাটেরিয়ালস আর একটা হচ্ছে ইনডিরেক্ট ম্যাটেরিয়ালস। ডিরেক্ট ম্যাটেরিয়ালস কি? যেগুলো খুব ক্রিটিক্যাল না, আপনার প্রোডাকশনের জন্য নিত্য নতুন দরকার, এটা আপনি চাইলেই কি করতে পারবেন, মানে খুব ক্রিটিক্যালি করার দরকার নেই, আপনি যখনই প্রোডাকশন করবেন তখনই ওই ধরনের প্রোডাক্ট আপনার দরকার। তাহলে সেইগুলোকে বলে জেনারেল আইটেম, যার ক্রিটিক্যাল লেভেলও লো এবং ভ্যালু অথবা কস্টও কম। এইখানে যেটা আমরা জেনারেল আইটেমে দেখতে পাচ্ছি এটাকে আমরা বলি ডিরেক্ট ম্যাটেরিয়ালস। বাট এর সাথে যখন আপনি প্রোডাকশন করবেন আমাদের বিভিন্ন ধরনের ইনডিরেক্ট ম্যাটেরিয়ালসও দরকার হতে পারে। তো সেই ইনডিরেক্ট ম্যাটেরিয়ালসকে নরমালি তিনটা ভাগে ভাগ করেছে। একটাকে বলেছে ক্রিটিক্যাল আইটেম, স্ট্র্যাটেজিক আইটেম, আর হচ্ছে বাল্ক পারচেস আইটেম। তাহলে এই তিনটা পারচেস হচ্ছে আপনার ইনডিরেক্ট প্রোডাক্ট বা ইনডিরেক্ট ম্যাটেরিয়ালস, আর শুধুমাত্র জেনারেল আইটেম যেটা আছে সেটাকে আমরা বলবো ডিরেক্ট ম্যাটেরিয়ালস। ক্লিয়ার? এই জিনিসটা এখানে বলা হচ্ছে যে যখন ইউজের ক্ষেত্রে আমরা বলবো কি প্রোডাকশন, মানে আপনি ডিরেক্ট প্রোডাকশনের সাথে যেগুলো রিলেটেড, এবং ইনডিরেক্ট ম্যাটেরিয়ালস হচ্ছে ধরেন সাপোর্টিং কোনো অ্যাক্টিভিটিস, এটাকে বলা হয় MRO, মানে মেইনটেনেন্স, রিপেয়ার এবং সাপোর্ট অপারেশনের জন্য যে ম্যাটেরিয়ালস গুলো দরকার। তারপর অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে দ্বারা ব্যবহার করা হয় কি কস্ট অফ গুডস সোল্ড। এই যে আমরা বলছিলাম যে এগুলো হচ্ছে আপনার টোটাল গ্রস প্রফিটের সাথে রিলেটেড, আর এগুলো হচ্ছে ওই যে সেলিং, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সিভ, যেটা বাদ দিয়ে আমরা নেট প্রফিটটা পাই সেটা। দেন হচ্ছে যদি বলি কস্ট, ডিরেক্ট ম্যাটেরিয়ালস এর কস্ট খুবই লো, এই যে এখানেও আমরা দেখতে পাচ্ছি কস্ট এবং ক্রিটিক্যাল লেভেলটা কিন্তু লো, বাট বাকিগুলোতে কিন্তু কস্ট কি হয় একটু হাই হয়। তারপর হচ্ছে নাম্বার অফ ট্রানজাকশন। এই ট্রানজাকশন কিন্তু নাম্বার অফ ট্রানজাকশন মানে হচ্ছে ট্রানজাকশনের পরিমাণটা কিন্তু যেহেতু ডিরেক্ট, তার মানে আপনি একবার কিনে সবগুলো রেখে দিচ্ছেন। আর ইনডিরেক্ট হচ্ছে যেহেতু আমার ভেরিয়েশন বেশি, অনেক টাইপের প্রোডাক্ট থাকতে পারে, দ্যাট মিন্স এখানে নাম্বার অফ ট্রানজাকশনটাও কি হয় বেশি হয়। ওকে, সো আমরা যখনই টেইলারিং করব, যখনই সোর্সিং এর ক্ষেত্রে টেইলারিং কনসেপ্টটা নিয়ে আসবো, আমাদেরকে দুইটা কনসেপ্টই মাথায় রাখতে হবে। একটা হচ্ছে মার্কেট ক্যারেক্টারিস্টিক, অ্যানাদার হচ্ছে ভ্যারাইটি অফ প্রোডাক্ট। ভলিউম বেসড টেইলারিং, সোর্সিং এবং প্রোডাক্ট বেসড, এগুলো একটু দেখবেন, যদি প্রবলেম হয় আমি আবার বুঝিয়ে দিব। ওকে, আরেকটা জিনিস তেমন ইম্পর্টেন্ট বলতে, যে থার্ড পার্টি থেকে যখন আমরা নিচ্ছি তখন কিছু ইনসেনটিভ মানে আমাকে
আপনাকে একটু দেওয়া লাগতে পারে। ইনসেনটিভ আপনি দিলেন যে আপনাকে আমি আপনার থেকেই পারচেজ করবো, এক্ষেত্রে আপনি ডিসকাউন্ট পাবেন। বাট ইনসেনটিভ যে সবসময় ভালো হবে এরকম না। ইনসেনটিভ দিতে গিয়ে আপনার মাঝে মাঝে অ্যালাইনমেন্ট নষ্ট হতে পারে। অ্যালাইনমেন্ট যখন নষ্ট হচ্ছে, কখন নষ্ট হয় বা কেন দরকার? কারণ হচ্ছে থার্ড পার্টি আপনাকে সবসময় কিন্তু সবকিছু জানাবে না, ইনফরমেশন কিন্তু আপনাকে দিবে না। ওরা অলওয়েজ ওদের টার্গেটই থাকে আপনার থেকে সবকিছু কি করে রাখা, হাইড করে রাখা। দেন দেখবেন থার্ড পার্টি যে অ্যাকশন গুলো বা ওরা কিভাবে প্রডিউস করে, এগুলো আপনি চাইলেও কিন্তু অবজার্ভ করতে পারবেন না। তো এই ক্ষেত্রে অলওয়েজ তাদের সাথে ডিরেক্ট কমিউনিকেশন মেনটেন করতে হবে। এমন কোনো ওয়ে খুঁজে বের করতে হবে কোঅর্ডিনেশনের, যার মাধ্যমে তার সাথে আমাদের অ্যালাইনমেন্টটা অ্যাপ্রোপ্রিয়েট হয়। ক্লিয়ার? এখানে এই চ্যাপ্টারে আপনাদের বইয়ে ম্যাথ আছে, ম্যাথ আমি আপাতত এখানে করাচ্ছি না, আমরা শুধুমাত্র থিওরির পার্ট যতটুকু আছে অতটুকুই পড়বো। তাহলে সোর্সিং নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে? আমরা একটা ক্লাস করব, একটা ক্লাস করলে আমাদের ফাইনালের সিলেবাস শেষ হয়ে যাবে। তারপর আপনাদের প্রিপারেশনের উপর আমরা প্রেজেন্টেশন শুরু করব, আপনাদের কাজ কতদূর তার উপর বেস করে। আমার মনে হয় না আপনাদের ফিজিক্যাল ক্লাস হবে। যদি ফার্স্ট উইকে জানুয়ারি 28 তারিখ তো আপনাদের মিড হওয়ার কথা না, মিড হবে জানুয়ারি মাসের ফার্স্ট উইকে। তারপর হয়তো এক সপ্তাহ পরীক্ষা দিতেও পারে, আমি জানি না ক্লাস দিবে কিনা। দেন আপনাদের ফাইনাল হয়ে যাবে, বুঝতে পেরেছেন? তো আমাদের সবকিছু শেষ করে রাখাটাই বেটার। বুঝতে পারিনি। আর কার কোনো কোশ্চেন আছে? আপনারা একটু অ্যাসাইনমেন্টটা তাড়াতাড়ি করে ফেলেন, টার্ম পেপার প্রেজেন্টেশন আমরা নিয়ে ফেলবো। আর ডিজিটাল বানাবেন আপনারা। ডিজিটাল পোস্টার বানিয়েছেন কখনো? না ম্যাম। এবার বানাবেন ডিজিটাল পোস্টার। প্রেজেন্টেশন নিব না কিন্তু, মানে পাওয়ার পয়েন্টে নিব না আমি, ডিজিটাল পোস্টার বানাবেন, ড্যাশবোর্ড বলে যেটাকে। ঠিক আছে? এটা কিসের উপর হবে একটু যদি বলতেন? এই অ্যাসাইনমেন্ট দিয়েছি তো, ভুলে গেছেন? জি ম্যাম, ওটা পেয়েছি ম্যাম। ওটাও যদি আমরা আমরা তো সবাই পাওয়ার পয়েন্ট অনলি বানাচ্ছি ম্যাম, তো ডিজিটাল ড্যাশবোর্ডটা ড্যাশবোর্ড না, মানে পোস্টার বলে, ওটাকে ড্যাশবোর্ডও বলে। ফর এক্সাম্পল এরকম একটা টোটাল ড্যাশবোর্ডের মতো বানাবেন। তো আপনারা যে পাওয়ার পয়েন্টের স্লাইড গুলো দিয়েছেন ওটা একসাথে শো করবে আর কি। তো এখান থেকে ক্লিক করে করে দেখবেন যে কোনটা কি হচ্ছে, কাজ হচ্ছে। আমি যদি আপনাদের একটা এক্সাম্পল দেখাই, আপনারা কখনো এটা কাজ করেন? আমি ভাবছি আপনারা পারেন এটা। পোস্টার একটা ফরম্যাট দেখাই আপনাদের। স্লাইড এই যে ফর এক্সাম্পল এরকম পাওয়ার পয়েন্টও করতে পারে, কোনো প্রবলেম নেই, বাট ম্যাক্সিমাম হচ্ছে এটা। মানে একটা পোস্টারের মধ্যে আপনারা নরমাল পোস্টার করেছেন কখনো, ওই যে যেটা ফোমের মধ্যে করা হয়? না ম্যাম। যদি সময় থাকতো না হয় ওইটা দিতাম, ওটাতে ইন্টারেস্টিং আছে। যে সবকিছু একটা স্লাইডে করবেন, ক্লিক এখানে দেখা যাচ্ছে না অবশ্য, সবকিছু একটা স্লাইডের মাধ্যমে করে আপনি জাস্ট ক্লিক করে দেখাবেন, তখন ওইটা সামনে চলে আসবে। আপনাদের 15 ব্যাচের সাথে একটু কথা বলেন তো, ওরা তো করছে, আপনাদের করার কথা, আপনারা হয়তো বুঝতে পারছেন না। যে পোস্টার টেমপ্লেট পাওয়া যায়, অনেক কিছু পাওয়া যায়, একটু খুঁজতে হবে আর কি। খুঁজে দেখেন, ট্রাই করেন, যদি না পারেন তখন আমাকে বললেন কিভাবে করা যায়। ম্যাম তাহলে আমাদের এগুলো তো প্রেজেন্টেশনটা এখন জি ম্যাম। আমার কি বলছিলেন সুমাইয়া? বল। আমি বলছিলাম যে ম্যাম আমাদের তাহলে মেইনলি প্রেজেন্টেশন যেগুলো আমরা বানাবো পাওয়ার পয়েন্ট স্লাইডের যে জাস্ট ফ্রন্ট যে টপিক থাকবে এগুলোর সবগুলো ম্যাম ছবি নিয়ে পোস্টার টাইপের এরকম একটা বানাবো, এরকম হ্যাঁ, কি? পোস্টারটা বানাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছবি নিয়ে না, এটাকে একটা আর ম্যাম সুন্দর। মিডিয়া ডেটটা বুঝতে পারিনি, মিডিয়া ডেট কি চেঞ্জ করা হয়েছে? 28 তারিখ তো হবে না, 28 তারিখ ক্যাম্পাস খুলবে না। এটা তো ক্যাম্পাস জি তো ম্যাম। 28 তারিখ খোলার সাথে সাথে তো পরীক্ষার কথা না। আমি যতদূর জানি জানুয়ারি মাসের ফার্স্ট উইকে হবে আর কি। মানে 28 তারিখ না হলে পরবর্তী রবিবার, তাহলে পরবর্তী রবিবার মনে হয় 2-3 তারিখ পরে। 28 তারিখ তো একটা রবিবার, পরবর্তী 2 তারিখ হচ্ছে ফ্রাইডে, 3 তারিখ, 4 তারিখ একটা, 4 তারিখ পরে সানডে, তাহলে হলে 4 তারিখ হতে পারে যদি আল্লাহ সব ঠিকঠাক করে দেয়।
আপাতত এরকম প্ল্যান, খোলার সাথে সাথে হবে না পরীক্ষা। তো আমরা যদি ফিজিক্যাল ক্লাস না পাই, আমি আর একটা ক্লাস নেব। ও একটা ক্লাসে কি হবে? এখন কি আর ক্লাস করবেন? একটা টপিক বাকি আছে তো। শেষ হবে কিনা। আচ্ছা এটা থাক তাহলে, এটা পরের ক্লাসে। আমরা তিনটা টপিক পড়বো, একটু বাসা থেকে দেখে আসেন। প্রথম হচ্ছে ইনভেন্টরি ম্যানেজমেন্ট, কোর্স আউটলাইনটা আবার দেখেন। দেন হচ্ছে সাপ্লাই চেইন অ্যানালাইটিক্স, এটা মনে হয় আপনাদের বইতে লেখা আছে কিনা আমি সেটা জানি না, কোর্স আউটলাইন নাহলে এটা অ্যাড হবে। দেন হচ্ছে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট এবং সাস্টেনেবিলিটি, এই তিনটা চ্যাপ্টার পড়বো। মানে অত ডিটেইলসে আমি দরকার আমি পেপার দিয়ে দিব আপনাদেরকে, ঠিক আছে? এটা বই পড়বো না, এই যে এই দুইটার জন্য পেপার দিব আর এটার জন্য আলাদা ম্যাটেরিয়ালস প্রোভাইড করব। বাট বইয়ের থেকে যতটুকু পড়া অতটুকু শেষ। আজকে তাহলে এতটুকুই থাকুক, এই তিনটা আমরা নেক্সট ক্লাসে করব। নেক্সট ক্লাস কবে করবেন আমি জানাই দিব মনে হয় সিআর এর মাধ্যমে। তাহলে আপনি ম্যাম একটু অ্যাটেন্ডেন্স, হ্যাঁ সুমাইয়া বলেন। ম্যাম আমাদের হচ্ছে ম্যাম ডিজিটাল যে পোস্টারটা ম্যাম বলেন এটা একটু আবার যদি ক্লিয়ার শুনতে চাচ্ছিলাম ম্যাম, যে তাহলে ম্যাম পাওয়ার পয়েন্টও বানাবো, ডিজিটাল পোস্টারটাও কি বানাবো এরকম? পাওয়ার পয়েন্ট বানাইতে হয় না, আমি আসলে বুঝাতে পারছি না কেন, একটা ফরম্যাট দিলে আপনাদের সুবিধা হতো। দেখি কিভাবে ফরম্যাটটা দেওয়া যায় আপনাদের। আপনারা স্লাইড বানান কি? পাওয়ার পয়েন্টে স্লাইড বানান এখন? ম্যাম পাওয়ার পয়েন্ট ক্যানভা ক্যানভাতেও তো বানানো যায়। তারপর ড্যাশবোর্ড কিভাবে বানায় এটা এক্সেলও তো করা যায়। একটু দেখি আমার আগে ওরা দিছে কিনা, দেখেন সিমুলেশন প্রেজেন্টেশন কি করছে কিনা। আপনার একটু সিনিয়রদের সাথে কথা বলেন তো ওরা কিভাবে বানায়। আমার কাছে ফরম্যাটটা নাই, ফরম্যাটটা থাকলে আমি দিতে পারতাম। ওরা তো এটা তো নরমালি অনলাইনে হয় না, এজন্য আর ফরম্যাটও নেওয়া হয় না। আচ্ছা আমি একটু দেখি, দেখার পর আপনাদেরকে দরকার হলে গুগল ক্লাসরুমের লিংক দিয়ে দিব যে কিভাবে বানাতে হয় বা কোন ফরম্যাট আপনারা ফলো করবেন। জি ম্যাম। আজকের মধ্যে এখন একটা অ্যানালাইসিস করে খুঁজে বের করে আপনাদেরকে দিয়ে দিচ্ছি যেভাবে করবেন। বাট আমি যতদূর মানে আমরা যখন করি তখন হচ্ছে স্লাইড দিয়ে আপনি পুরো একটা পাওয়ার পয়েন্টও করতে পারেন, অথবা চাইলে আপনি ক্যানভাতেও করতে পারেন, অথবা চাইলে এক্সেলও করা যায়, মানে অনেক পদ্ধতি আছে। এখন এই কিভাবে করবেন এটা হচ্ছে বেসড অন ইওর ডিজাইন, যে আপনি কি করতে চাচ্ছেন। বুঝতে পারছেন? ম্যাম কিন্তু বানাবো ডিজিটাল ড্যাশবোর্ড। হ্যাঁ ডিজিটাল ড্যাশবোর্ড, মানে ম্যানুয়ালটা কি হয়, ম্যানুয়ালটা যখন আমরা বানাইতাম তখন হচ্ছে বড় একটা ফোমের মতো একটা কাগজ কিনে রঙিন পেপার দিয়ে দিয়ে হাতে হাতে করে বানাইতাম। তো যখন আপনি ডিজিটালটা বানাচ্ছেন আপনি তো ফোমের মতো এটা ইউজ করতে পারবেন না, পারবেন? তখন তো আপনার পুরো একটা পিছনে একটা ব্যাকগ্রাউন্ড রাখতে হবে এবং এর সাথে সাথে একটা ড্যাশবোর্ড রাখতে হবে। ম্যাম হ্যাঁ আমরা যেমন স্কুলে থাকতে পোস্টার প্রেজেন্টেশন করেছি, ওইটাই ওই পোস্টারটাই ডিজিটালি বানাবেন, ঠিক আছে? পোস্টার যেটা বানাচ্ছেন ওই পোস্টারটাই ডিজিটাল পোস্টার। মানে ম্যাম আমাদের প্রেজেন্টেশনে যে টপিক গুলো আছে সেই সব টপিক গুলোই আমরা একটা পোস্টার আকারে নিয়ে রাখবো, সব টপিক গুলো ওখানে প্রেজেন্ট করব। মানে সব টপিক বলতে আপনার ইন্ডিভিজুয়াল যে অ্যাসাইনমেন্টের টপিক? জি ম্যাম। আপনার তো একটা অ্যাসাইনমেন্ট দিয়েছেন না, সেখান থেকে তো ফার্স্ট অফ অল টার্ম পেপার বানিয়ে জি টার্ম পেপার থেকে প্রেজেন্টেশন বানাবেন। হ্যাঁ তো ধরেন আপনার প্রথমে কি হইতো, ওয়েলকাম টু দ্য প্রেজেন্টেশন, আপনারা এটার জন্য একটা স্লাইড বানাচ্ছেন। তো পোস্টার প্রেজেন্টেশনের প্রথম পোস্টারটাও হবে মানে একটা পেজের মধ্যে একটা স্লাইড আপনি বসান ওয়েলকাম টু দ্য প্রেজেন্টেশন। সেকেন্ড ওয়ান হচ্ছে আপনাদের গ্রুপ নাম্বার বা গ্রুপ নেম যেটা আপনারা বলেন। থার্ড নাম্বার হচ্ছে কোনো একটা কিছুর ইন্ট্রোডাকশন দিয়ে আপনি স্টার্ট করছেন। পরের টপিকটা আসবে আপনাদের মনে হয় দিছিলাম কারো ইনভেন্টরি ম্যানেজমেন্ট, কারো মনে হয় সাপ্লাই চেইন অ্যানালাইটিক্স, তো যার যেটা দিছেন সেই কনসেপ্টটা এখানে বসাবেন। মানে প্রেজেন্টেশনের জন্য যে যে টপিকটা দিয়েছেন সেই টপিকটা দিয়ে আপনারা পোস্টার বানাবেন, বাট পোস্টারটা হবে ডিজিটাল পোস্টার। পার্থক্য এখানে আর কিছু না।
আপনারা একটু পোস্টার অ্যানালাইসিস করেন, অ্যানালাইসিস করে দেখেন যে কিভাবে বানানো হয়। ম্যাম ডিজিটাল ড্যাশবোর্ডে তো সব টপিক গুলো একসাথে থাকে না, মানে A4 একটা সাইজ পেপারে সবগুলো একসাথে থাকে, মানে সবগুলো অ্যালাইনমেন্ট ওরকম থাকে। তো এখন বুঝতেছি না ম্যাম কিভাবে বসাবো। আপনি তো বললেন একটাতে ইন্ট্রোডাক্টরি পেজ থাকবে, তারপর টিমের ইন্ট্রোডাকশন থাকবে, তারপর এক একসাথেই একটা থাকে, টপিক। ঠিক আছে, একসাথে থাকলে ছোট ছোট থাকে। আপনি এখানে ক্লিক করলে ওটা কি হয়ে যায়, বড় হয়ে যায় না? ও আচ্ছা ম্যাম, বুঝতে পেরেছি, মানে এবার যেটাকে বুঝতে পেজেতে আমরা যেটা করি না, একটা ক্লিক জি করার পর জি আরেকটা কি হয়ে যায়, রোটেট করে করে বড় করে যায়, ওরকম। জি। আর মানে বুঝতে পেরেছেন নাকি আরেকটু আমার ডিটেলসে বলতে হবে? আচ্ছা, একটা ম্যাম আপনি পেয়েছি, একটা ডেমো যদি আমাদেরকে দিতেন তাহলে ভালো হতো। একটা পেয়েছি, একটু এটা দেখেন, এই যে এরকম, ঠিক আছে? যখন আমরা রিসার্চ এর প্রজেক্ট প্রেজেন্টেশন করি, ফর এক্সাম্পল এখানে আপনাদের গ্রুপ যে টাইটেলটা হয়েছে, অ্যাসাইনমেন্ট টাইটেলটা দিলেন, আপনাদের গ্রুপ নেম দিলেন, এটা হচ্ছে আপনাদের ফার্স্ট, যখন আপনারা স্লাইড বানাতেন তাহলে এটা হচ্ছে আপনাদের ফার্স্ট স্লাইড ইন্ট্রোডাকশন, ঠিক আছে? এটা হচ্ছে আপনাদের সেকেন্ড স্লাইড মেথড, এখানে আপনাদের থার্ড স্লাইড কোনো কিছু ইনক্লুড করা, দেন অ্যানালাইসিস। এখন এটা যদি অনেক বড় হয় তখন দেখবেন একটু ছোট ছোট দেখাচ্ছে, তখন আপনারা যখন এখানে ক্লিক করবেন এটা অটোমেটিক বড় করে শো করবে। দেন এটা হচ্ছে আপনাদের 4 5 6 7 8 9 এগুলো করে আপনাদের প্রেজেন্টেশন, মানে এটাই হচ্ছে আপনাদের স্লাইড। তাহলে টোটাল একটা পেজ এবং এখান থেকে নিয়ে নিয়ে আপনি টোটাল বানাবেন, এইভাবে হবে সবগুলো একসাথে জিনিস। পাওয়ার বিআই ড্যাশবোর্ডে যেরকম আমরা হ্যাঁ। বানাই একটা চার্ট বড় করে শো করে ক্লিক Show করার করে। পর ওরকম আর কি। হ্যাঁ হ্যাঁ, পাওয়ার বিআই তে তো নরমালি চার্ট করা হয়, মানে এক্সেলও আমরা নরমালি চার্টই করি যেটাকে ড্যাশবোর্ড বলি। তো ওভাবেও করতে পারেন। এখানে যদি আপনারা দেখেন যে টেক্সট অ্যাড করা যাচ্ছে, সুন্দর করে করা যাচ্ছে, সেটাও করতে পারেন। মানে টুলস কোনটা ব্যবহার করবেন, টুলস আপনি ক্যানভা ইউজ করতে পারেন, দেন আপনি পাওয়ার পয়েন্ট ইউজ করতে পারেন, পাওয়ার বিআই করেন অথবা এক্সেল করেন, যাই করেন না কেন সেটা আপনাদের উপর, বাট টেমপ্লেট সেম এভাবেই হবে, ডিজাইনও আপনাদের উপর, কিন্তু ফরম্যাট এরকমই হবে। আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? তাহলে আপনি একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেন, স্ক্রিনশটটা নিয়ে নেন সবাই। নেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই। নেক্সট ক্লাসের মধ্যে ইনশাআল্লাহ আমরা ট্রাই করব আমাদের সবগুলো টপিক শেষ। ম্যাম আমার নেট চলে গেছে কিছুক্ষণ আগে। হ্যালো, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে ওটা একটু দিয়ে দিন। কি নাম আপনার? কাউসার। ওকে ম্যাম। জি ম্যাম, কাউসার। ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাইকে অনেক ধন্যবাদ, আজকে অনেকক্ষণ ওয়েট করাইছি আপনাদের। আসসালামু আলাইকুম।